ইউনিট 2 গদ্যাংশ থেকে 15তম ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় জগদীশচন্দ্র বসুর লেখা মন্ত্রের সাধন গদ্যটি। এই গদ্যাংশটি আমরা দুটি পর্বে বিভাজন করে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই প্রথম পর্বটি দেখার পরে দ্বিতীয় পর্বটিও দেখবে। চলো আমরা মূল পাঠে ফিরে যাই। মন্ত্রের সাধন। মন্ত্র মানে হচ্ছে জ্ঞান, মন্ত্র মানে জ্ঞান, মনে রাখবে। সাধন মানে হচ্ছে সাধনা বা তপস্যা, অর্থাৎ সাধনা বা তপস্যা অর্থাৎ জ্ঞানের সাধনা করা হয়েছে এখানে। জগদীশচন্দ্র বসুর লেখা। জগদীশচন্দ্র বসু আচার্য নামে পরিচিত। তিনি একজন বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞানীর পাশাপাশি তিনি সাহিত্যে অসাধারণ দক্ষতার পরিচয় দেন। পাঠ নির্বাচনের উদ্দেশ্য, অর্থাৎ কেন জগদীশচন্দ্র বসুর লেখা মন্ত্রের সাধন পাঠটিকে মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জগদীশচন্দ্র বসু ভারতবর্ষে আধুনিক বিজ্ঞান সাধনার অন্যতম পথিকৃৎ। অবশ্যই তিনি একজন বিজ্ঞানী ছিলেন। আধুনিক বিজ্ঞান সাধনায় অশেষ অবদান রেখে গেছেন। পরাধীন দেশে অপ্রতুল সুযোগ সুবিধা সত্ত্বেও তিনি একের পর এক বৈজ্ঞানিক প্রক্রিয়া আবিষ্কার করে বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন। বাংলা ভাষাতেও তিনি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনার অন্যতম প্রধান অগ্রদূত। বাংলা ভাষাতেও তিনি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনার অন্যতম অগ্রদূত ছিলেন, অর্থাৎ অগ্রগণ্য ছিলেন। এই পাঠকের মাধ্যমে, অর্থাৎ এই পাঠকের মাধ্যমে, পাঠকের হবে না এখানে, এই পাঠের হবে, এই পাঠের মাধ্যমে তার রচনার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই পাঠটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয়েছে বিফলতাকে অতিক্রম করেও একান্ত প্রচেষ্টায় কিভাবে সাফল্য লাভ করা যায় তা প্রাবন্ধিক এই রচনায় তুলে ধরেছেন। ছাত্রছাত্রীদের এই সদ্গুণে অনুপ্রাণিত করে তোলাও এই পাঠ নির্বাচনের অন্যতম উদ্দেশ্য। আরেকটি অন্যতম উদ্দেশ্য হলো যে বিফলতাকে অতিক্রম করেও একান্ত প্রচেষ্টায় কিভাবে সাফল্য লাভ করা যায়, মানে বিফলতা, ব্যর্থ হলেও ব্যর্থতাকে অতিক্রম করে কিভাবে সাফল্য পাওয়া যায়, সফল হওয়া যায়, সে সম্বন্ধে এখানে এই প্রবন্ধে তুলে ধরেছেন। সে সম্পর্কে ছাত্রছাত্রীদের জানানোর উদ্দেশ্যে এই পাঠটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বেশ, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। লেখক পরিচিতি। লেখক পরিচিতি অর্থাৎ জগদীশচন্দ্র বসুর পরিচয়। জগদীশচন্দ্র বসুর পরিচয়ে জানতে গিয়ে আমরা শুরুতেই দেখি তিনি হলেন আধুনিক ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। তার জন্ম 1858 সালে 30শে নভেম্বর বিক্রমপুরে, বর্তমানে এটি বাংলাদেশে অবস্থিত। তার পিতার নাম ভগবানচন্দ্র বসু। তিনি পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞান বিষয়ে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন। পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞান বিষয়ে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। বাংলা সাহিত্যেরও তিনি বিশেষ অনুরাগী ছিলেন, অর্থাৎ একাধারে তিনি ছিলেন বিজ্ঞানী, অন্যদিকে তিনি ছিলেন সাহিত্য অনুরাগী, অর্থাৎ এক কথায় বলা যাবে সাহিত্যিক। তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। মনে রাখতে হবে, বঙ্গীয় সাহিত্য পরিষদে তিনি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। বাংলায় রচিত তার বিভিন্ন প্রবন্ধ অব্যক্ত নামে একটি সংকলনে গৃহীত হয়েছে। তার একমাত্র বাংলায় রচিত গদ্য সংকলন বা প্রবন্ধ সংকলন হলো অব্যক্ত। মনে রাখতে হবে, এর নাম হলো অব্যক্ত। তার বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বিভিন্ন বিষয়গুলো এই গ্রন্থে সংকলিত হয়েছে। তার চিঠিপত্রগুলো
পত্রাবলী নামে এক সংকলনে প্রকাশিত হয়েছে। তার যেসব চিঠিপত্র লেখা হয়েছে সেগুলো পত্রাবলী নামে একটি সংকলন গ্রন্থে প্রকাশিত হয়। দেশে বিজ্ঞান সাধনার জন্য তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এটা ইম্পর্টেন্ট আসতে পারে 1917 সালে। 1917 সালে বা খ্রিস্টাব্দে এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হলো দেশে বিজ্ঞান সাধনা করা। দেশে বিজ্ঞান সাধনা করা। 1937 সালে 23 নভেম্বর তার মৃত্যু হয়। তার আধুনিক ভারতবর্ষের অন্যতম বিজ্ঞানী হলেন জগদীশচন্দ্র বসু। তিনি 1858 সালে 30 নভেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এবং 1937 সালে 23 নভেম্বর তিনি মারা যান। তার পিতার নাম ভগবান চন্দ্র বসু। তিনি পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞান বিষয়ে বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন। বিজ্ঞানের পাশাপাশি সাহিত্যের প্রতিও তার অনুরাগ ছিল এবং তিনি রচনা করেছেন প্রবন্ধ সংকলন অব্যক্ত এবং তার চিঠিপত্রগুলোকে একসঙ্গে পত্রাবলী নামে প্রকাশ করেন। দেশের বিজ্ঞান সাধনার উন্নতির জন্য 1917 সালে তিনি প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির। মূল পাঠ আলোচনা করি। মূল পাঠে বিভিন্ন বিজ্ঞানীদের অসহনীয় অশেষ চেষ্টার কথা এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ বিজ্ঞানীদের অসাধ্য সাধন কিভাবে অসাধ্য সাধন হয় সেটি এখানে তুলে ধরার চেষ্টা করেন। অসাধ্য সাধনকে এখানে ব্যাখ্যা করেছেন। প্রশান্ত মহাসাগরে অনেকগুলি দ্বীপ দেখা যায়। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় মহাসাগর, প্রশান্ত মহাসাগর। সেখানে অনেকগুলি দ্বীপ দেখা যায়। দ্বীপ বলতে এখানে চারিদিকে জল বেষ্টিত একটি ভূমির কথা বলা হয়েছে। তাকে বলা হচ্ছে দ্বীপ। এই দ্বীপগুলি অতি ক্ষুদ্র প্রবালকীটের দেহপঞ্জরে নির্মিত। অর্থাৎ এই প্রবালকীটগুলোর দেহপঞ্জর দিয়ে তৈরি হয়েছে এই ছোট ছোট দ্বীপগুলো। বহু সহস্র বৎসরে অগ্রগণ্য কীট নিজ নিজ দেহ দ্বারা এই দ্বীপগুলি নির্মাণ করিয়াছে। আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে তাহাও বহু লোকের ক্ষুদ্র চেষ্টার ফলে। লেখক বলেছেন যে আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হচ্ছে, যে যা সাধ্যের বাইরে, সেই সব অসাধ্যগুলোকে সাধন করা হচ্ছে সবগুলোই বহু লোকের ক্ষুদ্র চেষ্টার ফলে। মানে অনেক লোকের ক্ষুদ্র অল্প অল্প চেষ্টার ফলেই এই অসাধ্য সাধনগুলো সম্পূর্ণ হয়। মানুষের পূর্বে একান্ত অসহায় ছিল। অবশ্যই মানুষ পূর্বে একান্ত অসহায়, এখনো মানুষ ছোটবেলায় অসহায়, অন্যান্য জীবের থেকেও অনেকটা বেশি অসহায়, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। বুদ্ধি, চেষ্টা ও সহিষ্ণুতার বলে আজ সে পৃথিবীর রাজা হয়েছে। মানুষ পূর্বে অসহায় হলেও এখন বুদ্ধি, চেষ্টা ও সহিষ্ণুতার বলে সে পৃথিবীর রাজা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট। মানুষ কিসের বলে রাজা হয়েছে? বলতে হবে বুদ্ধি, চেষ্টা এবং সহিষ্ণুতার বলে। কত কষ্ট ও কত চেষ্টার পর মনুষ্য বর্তমান উন্নতি লাভ করিয়াছে, তাহা আমরা মনে করিতেও পারি না। অর্থাৎ কত মানুষের চেষ্টার ফলে, কত মানুষের কষ্ট সহ্যের মাধ্যমে বর্তমান উন্নতি লাভ হয়েছে, তা আমরা এখনো মনে করতে পারি না। কে প্রথম আগুন জ্বালাইতে শিখাইল? কে প্রথমে ধাতুর ব্যবহার শিক্ষা দিল? কে লেখার প্রথা আবিষ্কার করিল? তাহা আমরা কিছুই জানি না। এইমাত্র জানি যে প্রথমে যাহারা
কোন নূতন প্রথা প্রচলন করিতে চেষ্টা করিয়াছিলেন, তাহারা পদে পদে অনেক বাধা পাইয়াছিলেন। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, অর্থাৎ আমরা জানি যে প্রথমে যারা নতুন প্রথার প্রচলন করেন তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়, নির্যাতন সহ্য করতে হয়। এত কষ্টের পরেও অনেকে তাদের চেষ্টার সফল দেখিয়া যাইতে পারেন না। অর্থাৎ অনেক চেষ্টা, নির্যাতন সহ্য, কষ্ট সহ্য করেও অনেকে তার নিজের সফলতা দেখে যেতে পারেন না। আপাতত মনে হয় তাহাদের চেষ্টা একেবারে বৃথা গিয়াছে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে তাদের চেষ্টাগুলো ব্যর্থ হয়ে গেছে। কিন্তু কোনো চেষ্টাই একেবারে বিফল হয় না। অবশ্যই এটা মনে রাখতে হবে, কোনো চেষ্টাই বিফল হয় না, ব্যর্থ হয় না। আজ যাহা নিতান্ত ক্ষুদ্র মনে হয়, দুদিন পরে তাহা হইতে মহৎ ফল উৎপন্ন হইয়া থাকে। প্রবাল দ্বীপ যেমন একটু একটু করিয়া আয়তনে বর্ধিত হয়, জ্ঞান রাজ্যেও সেইরূপ তিল তিল করিয়া বাড়িতেছে। এ সম্বন্ধে দুই একটা ঘটনা বলিতেছি। বলেছে, যেমন প্রশান্ত মহাসাগরে প্রবল কীটের দেহপঞ্জরে একটু একটু করে দ্বীপ বা ভূমিরূপটি তৈরি হয়, ঠিক তেমনি একটু একটু করেও বা তিল তিল করেও জ্ঞান রাজ্য যেন বাড়তে থাকে। তার দুই একটা ঘটনা বর্ণনা আমরা পরবর্তী অনুচ্ছেদগুলোতে পাব। অর্থাৎ লেখক এখানে বলতে চেয়েছে যে প্রশান্ত মহাসাগরে প্রবাল কীটের দেহপাঞ্জর দিয়ে দ্বীপ তৈরি হয়। এই সব দ্বীপগুলো একদিনে তৈরি হয় না, বহু সহস্র বৎসরের অগণ্য কীট তার নিজের দেহ দিয়ে এই দ্বীপগুলো তৈরি করেছে। এবং ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে ধীরে ধীরে এই বর্তমান উন্নতি সম্ভব হয়েছে। এই জন্যই লেখক মনে করেন কোনো চেষ্টাই একেবারে বিফল হয়ে যায় না, ব্যর্থ হয়ে যায় না। 100 বছর পূর্বে ইটালি দেশে গ্যালভানি নামে একজন অধ্যাপক দেখিতে পাইলেন যে লোহা ও তামার তার দিয়া একটা মোড়া ব্যাঙকে স্পর্শ করিলে ব্যাঙটা নড়িয়া ওঠে। খুবই ইম্পর্টেন্ট লাইন, যে গ্যালভানি কোন দেশের অধ্যাপক, এটা প্রশ্ন আসে। অবশ্যই বলবে ইটালি দেশের। এর অনেকেই ভুল করে তাকে জার্মান দেশের বলে ধরে নেয়। অবশ্যই টেক্সটটাকে ভালো করে ফলো করবে, ভিডিওটাকে ফলো করলেও তোমরা মনে রাখতে পারবে। গ্যালভানি হলেন ইটালি দেশের একজন অধ্যাপক। তিনি একদিন দেখলেন লোহা আর তামার তার দিয়ে মোড়া ব্যাঙকে স্পর্শ করলে ব্যাঙটা নড়ে যায়। কোন তার দিয়ে স্পর্শ করলে? মোড়া ব্যাঙটাকে কোন তার দিয়ে স্পর্শ করলে? লোহা ও তামার তার দিয়ে। তিনি অনেক বৎসর ধরিয়া এই ঘটনাটির অনুসন্ধান করিতে লাগিলেন। এরূপ সামান্য বিষয় লইয়া এত সময় অপব্যয় করিতে দেখিয়া লোক তাহাকে উপহাস করিত। অর্থাৎ মোড়া ব্যাঙ নড়ে উঠল, এই ঘটনা দেখতে গিয়ে সে অনেক সময় অপব্যয় করে ফেলেছে, এই জন্য তাকে লোকে উপহাস করত, ঠাট্টা করত। তাহার নাম হইল ব্যাঙ নাচানো অধ্যাপক। অর্থাৎ এত সময় অতিবাহিত করার জন্য, তার পাগলামির জন্য তাকে ব্যাঙ নাচানো অধ্যাপক বলা হতো। বন্ধুরা আসিয়া বলিতে লাগিলেন, মোড়া ব্যাঙ যেন নড়িল, কিন্তু ইহাতে লাভ কি? বন্ধুরা এসে তাকে বলেছে যে মোড়া ব্যাঙ নড়িল, মোড়া ব্যাঙ নড়ে উঠল, তাতে কি লাভ হলো? কি লাভ? সেই যৎসামান্য ঘটনা অবলম্বন করিয়া বিদ্যুতের বিবিধ গুণ সম্পর্কে নূতন নূতন আবিষ্কার হইতে আরম্ভ হইল। দেখো, আজকের যুগে বিদ্যুৎহীন পরিবেশ কল্পনা করাই সম্ভব না, কল্পনা করা সম্ভবই নয়। সেখানে এই বিদ্যুতের আবিষ্কারের মূলে ইটালি দেশের গ্যালভানি নামে অধ্যাপক অনেক একটা অবদান রেখে গেছে, কিন্তু অথচ সে হয়তো এর পরিণাম দেখে যেতে পারেনি। উপরন্তু তাকে ব্যাঙ নাচানো অধ্যাপক হিসেবে
ঠাট্টার শিকার হতে হয়েছে, উপহাস শিকার হয়েছে। এই 100 বৎসরের মধ্যে বিদ্যুৎ শক্তির দ্বারা পৃথিবীর ইতিহাস যেন পরিবর্তিত হইয়াছে। বিদ্যুৎ দ্বারা পথ ঘাট আলোকিত হইতেছে, গাড়ি চলিতেছে, মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্তের সংবাদ অন্য প্রান্তে পৌঁছিতেছে। সমস্ত পৃথিবীটি যেন আমাদের ঘরের কোণে আসিয়াছে, দূর আর দূর নাই। আমাদের স্বর বাড়ির এক দিক হইতে অন্য দিকে পৌঁছিত না। এখন বিদ্যুতের বলে সহস্র ক্রোশ দূরে বন্ধুর সহিত কথাবার্তা বলিতেছি। এমনকি এই শক্তির সাহায্যে দূর দেশে কি হইতেছে তাহা পর্যন্ত দেখিতে পাইব। আমাদের দৃষ্টি ও আমাদের স্বর আর কোনো বাধা মানিবে না। অথচ গ্যালভ্যানি এর সেই ক্ষুদ্র চেষ্টা পরবর্তীকালে সভ্যতাকে অনেক উন্নতির শিখরে পৌঁছে দিয়েছে। রাস্তাঘাট আলোকিত হয়েছে, মুহূর্তের মধ্যে এক প্রান্তের সংবাদ আরেক প্রান্তে পৌঁছে গেছে। পৃথিবী যেন ঘরের কোণে এসে উপস্থিত হয়েছে। যেখানে বাড়ির স্বর এক জায়গা থেকে আরেক জায়গায় যেত না, সেখানে পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণে বসে কথা বলা যাচ্ছে। এই সবই সম্ভব হয়েছে বিদ্যুৎ শক্তির মাধ্যমে। মনুষ্য এ পর্যন্ত পৃথিবী এবং সমুদ্রের উপর আধিপত্য স্থাপন করিয়াছে, কিন্তু বহুদিন আকাশ জয় করিতে পারে নাই। দেখো, মানুষ কি বুদ্ধি, চেষ্টা ও সহিষ্ণুতা এই তিনটার বলে রাজা হয়েছে, পৃথিবীর রাজা হয়ে গেছে। মানুষ পৃথিবীর রাজা হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও পৃথিবী এবং সমুদ্রের উপর আধিপত্য ভালোভাবে বিস্তার করতে পারলেও আকাশকে তখনও জয় করতে পারেনি। বোম জানে শূন্যে উঠা যায় বটে, কিন্তু বাতাসের প্রতিকূলে বেলুন চলিতে পারে না। বোম জানে, অর্থাৎ আকাশযান, উড়োজাহাজে আকাশযান যেটা, বোম মানে আকাশযানে শূন্যে উঠে যাওয়া যায় ঠিকই, কিন্তু বাতাসের প্রতিকূলতাকে সরিয়ে সেই বেলুন চলতে পারে না। আরেকটা বেলুনের অসুবিধা হলো যে অল্প সময়ের মধ্যে বাহির হইয়া যায় গ্যাস বের হয়ে যায়। এজন্য বেলুন অধিকক্ষণ শূন্যে থাকিতে পারে না। দেখো, বেলুনকে দিয়ে যে আকাশযান বা বোমযান তৈরি করা হয়েছে, সেটি অনেকক্ষণ উপরেও থাকতে পারে না, আবার বায়ুর গতিবেগ কেটে এগিয়েও যেতে পারে না। এইসব অসুবিধার কারণে আকাশকে তখনও পর্যন্ত জয় করতে পারে নাই। এরপর রেশমের আবরণ হইতে গ্যাস বাহির হইয়া যায় বলিয়া বেলুন অধিকক্ষণ আকাশে থাকিতে পারে না। শোয়ার্জ নামে একজন জার্মান এই জন্য অ্যালুমিনিয়াম ধাতুর এক বেলুন প্রস্তুত করলেন। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই যে আকাশযান বা বোমযান রয়েছে, শূন্যে বেশিক্ষণ থাকতে পারে না, হাওয়া বের হয়ে যায়, গ্যাস বের হয়ে যায়, আবার বেলুন বাতাসের প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতেও পারে না। তখন শোয়ার্জ, জার্মান দেশের একজন নাগরিক শোয়ার্জ মনে করলেন অ্যালুমিনিয়াম ধাতুর এক বেলুন প্রস্তুত করবেন। অ্যালুমিনিয়াম কাগজের ন্যায় হালকা, অথচ ইহা ভেদ করিয়া গ্যাস বাহির হইতে পারে না। রেশমের বেলুন থেকে যেমন গ্যাস বের হয়ে যায়, কিন্তু অ্যালুমিনিয়ামের বেলুনে গ্যাস বের হয়ে অত সহজে বের হতে পারবে না। বেলুন যে ধাতু নির্মিত হইতে পারে, ইহা কেহ বিশ্বাস করিল না। সে যেহেতু নতুন একটি পরীক্ষা নিরীক্ষা করছিল, তাই কেউই বিশ্বাস করতে পারেনি বেলুন ধাতু নির্মিত হতে পারে। যে ধাতু নির্মিত হলে উপরে উঠবে কিনা সেই বিষয়ে সংশয় রয়েছে। শোয়ার্জ তাহার সমস্ত সম্পত্তি ব্যয় করিয়া পরীক্ষা করিতে লাগিলেন। বহু বছর নিষ্ফল চেষ্টার পর অবশেষে বেলুন নির্মিত হইল। বেলুন যাহাতে ইচ্ছানুক্রমে বাতাসের প্রতিকূলে যাইতে পারে,
সেই জন্য একটি ক্ষুদ্র ইঞ্জিন প্রস্তুত করিলেন। যেহেতু বাতাসের প্রতিকূলতা বেলুন কেটে এগিয়ে যেতে পারে না, তাই শোয়ার্জ বেলুনে শোয়ার্জ তার নির্মিত বেলুনে একটি ক্ষুদ্র ইঞ্জিনের ব্যবস্থা করে দিলেন। এই ইঞ্জিনের মাধ্যমে যাতে ইচ্ছানুক্রমে বাতাসের প্রতিকূলতা কাটিয়ে বেলুন এগিয়ে যেতে পারে। জাহাজে জলের নিচে স্ক্রু থাকে, ইঞ্জিনে স্ক্রু ঘুরাইলেই জল কাটিয়া জাহাজ চলিতে থাকে। সেইরূপ বাতাস কাটিয়া চলিবার জন্য একটি স্ক্রু নির্মাণ করিলেন। অর্থাৎ জাহাজ যেমন জলে এগিয়ে চলে, মানে ইঞ্জিনে স্ক্রু ঘোরালেই এগিয়ে চলে, ঠিক তেমনি একটি স্ক্রু তিনি নির্মাণ করলেন। কিন্তু বেলুন নির্মিত হইবার অল্প পরেই শোয়ার্জের আকস্মাৎ মৃত্যু হলো। প্রায় তিনি তৈরি করেই ফেলেছেন, ঠিক ওই সময় শোয়ার্জের মৃত্যু হয়। মনে রাখবে, শোয়ার্জ হলেন জার্মান দেশের নাগরিক। শোয়ার্জ হলেন জার্মান দেশের নাগরিক বলে দিয়েছে এখানে। যাহার জন্য সমস্ত সম্পত্তি ও জীবন পণ করিলেন, তিনি তাহার পরীক্ষা করিতে পারিলেন না। এতদিনের চেষ্টা নিষ্ফল হইতে চলিল। এতদিন ধরে যে চেষ্টা তিনি চালিয়ে গেছেন আকাশে অ্যালুমিনিয়ামের বেলুন উড়ানোর জন্য, সেই চেষ্টা যেন ব্যর্থ হয়ে গেল। শোয়ার্জের সহধর্মিণী তখন জার্মানি গভর্নমেন্টের নিকট বেলুন পরীক্ষা করিবার জন্য আবেদন করিলেন। জার্মান গভর্নমেন্ট যুদ্ধে বোমযান ব্যবহার মধ্যে বিদ্যুৎ শক্তি দ্বারা পৃথিবীর ইতিহাস পরিবর্তিত হয়েছে। এক মিনিট, এখান থেকে দেখে নাও। বোমযান ব্যবহার করিবার জন্য ব্যগ্র ছিলেন, কিন্তু শোয়ার্জের বেলুন যে কখনো আকাশে উঠিতে পারে কেহ তাহা বিশ্বাস করিত না। কেউই বিশ্বাস করতে পারছে না শোয়ার্জের বেলুন উপরে উঠবে, কারণ বেলুনটা ছিল তো অ্যালুমিনিয়ামের তৈরি। অ্যালুমিনিয়ামের তৈরি, এই অ্যালুমিনিয়াম যে আকাশে উঠতে পারে সেটা কেউ বিশ্বাস করছিল না। কেবল বিধবার দুঃখের কাহিনী শুনিয়া গভর্নমেন্ট দয়া করিয়া একটা বেলুন পরীক্ষা করিবার জন্য যুদ্ধ বিভাগের কতিপয় অধ্যক্ষকে নিযুক্ত করিলেন। অর্থাৎ শোয়ার্জের সহধর্মিণী মানে হলো স্ত্রী। এই সহধর্মিণীর অনুরোধে জার্মান সরকার বেলুনটা পরীক্ষা করার জন্য যুদ্ধ বিভাগের কয়েকজন অধ্যক্ষকে নিযুক্ত করেছিলেন। নির্দিষ্ট দিবসে বেলুন দেখিবার জন্য বহু লোক আসিল। পরীক্ষকেরা আসিয়া দেখিলেন বেলুনটি অতি প্রকাণ্ড বা ধাতু নির্মিত বলিয়া রেশমের বেলুন অপেক্ষা অনেক ভারী। অতঃপর বেলুন চালাইবার জন্য ইঞ্জিন ও অনেক কল বেলুনে সংযুক্ত রহিয়াছে। এরূপ প্রকাণ্ড জিনিস কি কখনো আকাশে উঠিতে পারে? পরীক্ষকেরা একে অন্যের সঙ্গে বলাবলি করিতে লাগিলেন, এই অদ্ভুত এক কল কোনোদিন পৃথিবী ছাড়িয়া উঠিতে পারিবে না। লোকটি মরিয়া গিয়াছে, আর তাহার বিধবা অনেক আশা করিয়া দেখাইতে আসিয়াছে। সুতরাং তা অন্তত নামমাত্র পরীক্ষা করিতে হইবে। তার তবে বেলুনের সহিত অতগুলি কল ও জঞ্জাল রহিয়াছে, ওইগুলি কাটিয়া বেলুনকে একটু পাতলা করিলে হতো, 2-4 হাত উঠিতে পারিবে। হায়, তাহাদিগকে বুঝাইবার কেহ ছিল না। বেলুন যিনি সৃষ্টি করিয়াছেন, পৃথিবীতে তাহার স্বর আর শোনা যাইবে না। যে সব কল অনাবশ্যক বলিয়া কাটিয়া ফেলা হইল, তাহা আবিষ্কার করিতে অনেক বৎসর লাগিয়াছিল। ওই সব কল দ্বারা বেলুনটিকে ইচ্ছানুসারে দক্ষিণ, বাম, ঊর্ধ্বে এবং অধোদিকে চালিত করা যাইত। অর্থাৎ দেখা যায় যে শোয়ার্জ অনেক চেষ্টার ফলে
বেলুন আবিষ্কার করতে সমর্থ হলেও তার পরীক্ষা দেখে যেতে পারেনি। অবশেষে শোয়ার্জের স্ত্রীর অনুরোধে জার্মান সরকার যুদ্ধ বিভাগের কয়েকজনকে বেলুন ওড়ানোর কাজে নিযুক্ত করেন এবং বেলুনটি অনেক ভারী এবং অ্যালুমিনিয়ামের তৈরি হওয়ার ফলে অনেকেই তাতে লাগানো বিভিন্ন ধরনের কলকবজাগুলোকে ছাঁটাই করে ফেলে। এর ফলে ২-৪ হাত ওঠার পরেই সেই বেলুনটা মুখ থুবড়ে পড়ে যায় এবং প্রত্যেকেই সেই কলকবজাগুলোর অভাব বোধ করে। এইভাবে আজকে আমাদের দ্বিতীয় প্রথম অংশের আলোচনা শেষ হলো। আশা করি তোমাদের বাক্যগুলো বুঝতে অসুবিধা হয়নি। অসুবিধা কোথাও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।